এখন কি ইলিশ দেওয়া কমেছে? জায়গা মতো কিন্তু মিয়া বিবি কিন্তু ঠিকই খাতির আছে, আসল জায়গায় কথা বলতে পারি না। আমরা নকল নিয়ে টানাটানি করি কেন? ভারত আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এটা নতুন না, করে সব সময়। এবং আমি শোষিত, আমাকে সে শোষণ করে, এটাও আমি অভ্যস্ত। বাট আমি এটার জন্য প্রতিবাদ করতে চাই, কিন্তু তাদের সাথে আমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। পৃথিবীর আর কোথাও এ ধরনের অসম দ্বিপাক্ষিক সম্পর্ক আসে বলে আমার জানা নাই। প্রত্যেক বছর 16ই ডিসেম্বর যদি আমাদেরকে একটা কথা মনে করায়, সেটা মনে করায় যে আমরা সিকিম না, আমরা ভুটান না, আমরা হায়দ্রাবাদ না, এবং আমরা আসাম, মিজোরাম, ত্রিপুরা না, আমরা আলাদা। এবং যেটা খুবই সম্ভব ছিল, ম্যাপটা দেখলে অবাকই লাগে, তাই না? যে এই দেশটা আবার আরেকটা দেশ কেন? এটা তো কোলের মধ্যে ঢুকে বসে আছে। এই একই প্রশ্ন ওদের ভেতরে আছে, এবং ভারতীয় সরকারের ভেতরে এই চিন্তাটা আছে। এখন ইলেকশনের মৌসুম, ইলেকশনে এমনিই তাদের একটা জনসভা, র্যালি এগুলা থাকে, তো তারা করেছেন। কিন্তু স্মৃতিসৌধে যে কথাটা ধর্মীয়ভাবে বললেন, আমি যেটুকু ধর্মীয়, আমিও তো কিছুটা পড়েছি। ধর্মে যে কথাটা বলা আছে যে আপনি যদি কোনো মাজার হিসাব করে, যদি কোনো কবরস্থান হিসাব করে, মাজার না কবরস্থান হিসাব করে যদি ফুল দেন, সেটা যদি হৃদয় থেকে দেন তাহলে ওকে ফাইন। আর যদি আপনি লোক দেখানোর জন্য দেন তাহলে এটা পূজার মতো হয়, এটা ঠিক ধর্ম মেনে নেয় না। তো আপনি যদি ভেতর থেকে দেন, আপনার দিতে অসুবিধা নাই। আমি যখন আপনার ভাষা আন্দোলনে ফুল দিতে যাব শহীদ মিনারে, আমি যদি ওই আপনার রফিক, বরকত, সালামদের কথা মনে করি যে আরে দেশের জন্য, রাষ্ট্রের ভাষার জন্য তারা প্রাণ দিয়ে গেছে, তাদের জন্য, তাদের হৃদয়কে স্মরণ করে আমি তাদের আত্মার মাগফিরাত চাই, আমি তার কবরে আমি এটা দিয়ে গেলাম, একটা কবর ধরে, সেটা কিন্তু আমার জন্য ঠিক আছে। ঠিক একই অবস্থায় মুক্তিযুদ্ধের শহীদদের জন্যই তো আসলে ওই স্মৃতিসৌধটা, সেইখানে দেওয়াটা আমি দিলাম, ঠিক আছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি তো এটা ধারণই করি না, আমি লোক দেখানো, আমার কাছে এটা লোক দেখানো হচ্ছে, কারণ আমি ধারণ করি না। আমি এখনো বাই নেমে বলি নাই যে আমরা এই কারণটার জন্য আমরা দুঃখিত। গতকালকেও কিন্তু সব কিছুর জন্য দুঃখ প্রকাশ হয়েছে, কিন্তু কোনো কারণ না। সেটা 47-এর জন্য না, আপনার 71-এর জন্য না, 90-এর জন্য, এই ধরনের কোনো ডেট নাই। তো সেটাই তো আমি ধরতে পারি না। আমার ইন্ডিভিজুয়াল অপরাধ হলে আমার ইন্ডিভিজুয়াল সরি বলতে হবে। তো ইন্ডিভিজুয়াল সরি যখন না বলবেন আপনি, তখন ধর্ম কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। আপনি মেনে নিতে পারছেন না, অথচ আপনি ফুল দিতে যাচ্ছেন, আপনার ওই ফুলটা কিন্তু এটা পুণ্যের কোনো কাজ হবে না, এটা পাপের কাজ হবে। তো তারা হয়তো ওইটাই মনে করেছে। আমি যদি ওইটা ধরি, আমি আবারও বলছি, ইসলাম কিন্তু মন থেকে দিলে ফুল দিতে কবরে কোনো বাধা নাই, কিন্তু লোক দেখানো হলে সেখানে ইসলামের পাপ আছে। তো সেইখানে, সেই জায়গাটায় তারা কি করেছে তারাই বলতে পারবে, তারা কেন করেছে তারাই বলতে পারবে, তারা কেন জান নাই এটাও তারাই বলতে পারবে। এটা নিয়ে আমি বাহ্যিক যেটা দেখেছি সেটা বলেছি। আপা যেটা বলেছেন সেটার মধ্যে এক ধরনের শুভঙ্করের ফাঁকি আছে, শুভঙ্করের ফাঁকি, যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এটা ভেঙে দিলাম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, মন থেকে আপনি সাবমিট করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো আজকে বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেছে দিল্লি। সেখানে তারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে একটু উদ্বেগ, উৎকণ্ঠার কথা প্রকাশ করেছেন। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনারকে তলব প্রত্যাশিত, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মেনে নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক চালিয়ে যেতে চাই ঢাকা, নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের উপদেশ দরকার নেই, কারণ তারা অন্যান্য যে নির্বাচনগুলো গিয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য ছিল না, সুতরাং তাদের উপদেশ আমাদের দরকার নেই। ভারতের বাংলাদেশ নিয়ে যে নিরাপত্তা সংশয়ের কথা বলছেন, বিএনপির একজন নেতা হিসেবে আপনি কি মনে করেন? দেখেন, আমি মনে করি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আমি সব কিছু চেঞ্জ করতে পারি, প্রতিবেশী আমি চাইলেই চেঞ্জ করতে পারি না। সেইখানে ভারত একটা বিশাল বড় দেশ, ভারতের সঙ্গে যে ধরনের ভারত আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এটা নতুন না, করে সব সময়। এবং আমি শোষিত, আমাকে সে শোষণ করে, এটাও আমি অভ্যস্ত। বাট আমি এটার জন্য প্রতিবাদ করতে চাই, কিন্তু তাদের সাথে আমি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। এই যে তলব করার যে বিষয়টা যদি আসে,
তাহলে কিন্তু আমার বাংলাদেশকেও বলতে হবে। বাংলাদেশে কিন্তু ভারতীয় হাইকমিশনারকে কয়েকদিন আগে জি তলব করেছে, একদিন আগে। তো বাংলাদেশ যদি তলব করতে পারে, তারা তো আরো বড় রাষ্ট্র, বাংলাদেশের চেয়ে প্রায় 25-30টার সমান। তো সেই জায়গায় মানুষও প্রায় 150 কোটি 200 কোটির 250 কোটির মতো। সেই জায়গায় আমরা যে বাংলাদেশ যে কারণে তলব করেছিল, দিল্লি কি সেই একই কারণে তলব করেছিল নাকি ভিন্ন একটা বিষয়? তলবটা করার পরে আমরা জানতে পারবো যে কি কারণে তলব করেছে। তলবের সঙ্গে তো বলে দেয় নাই যে তুমি এই কারণের জন্য তোমাকে তলব করেছি। উদ্বেগ উৎকণ্ঠার কথা উদ্বেগ প্রকাশ করেছে। উৎকণ্ঠার কথা, যেমন ধরেন আজকে যেটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এটা তাদের জন্য প্রেস্টিজিয়াল ব্যাপার যে তাদের ওইখানে আপনার ঘেরাও দিতে যাচ্ছে। ঘেরাওটা যদি ঘেরাওয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, নর্মালের মধ্যে, প্রতিবাদ হোক, আমি এটার সাথে একমত। ভারত আমাদের সাথে অনেক অন্যায় করেছে, তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, তাহলে বন্দীদের দিতে অসুবিধাটা কোথায়? আমি কিন্তু এই কথাটা বলছি, আমি ভারতের পক্ষে না, বিপক্ষেও না চরমভাবে। কারণ আমি যখন বুঝি আমার 3 দিকেই ভারত, আমি অন্যায়ভাবে আমি কিছু তাদের করব না, তবে তারা আমার সাথে অন্যায় করলে আমি প্রতিবাদ করব। আগে যেমন প্রতিবাদটা হতো না। আপনি দেখেন আওয়ামী লীগের 15.5 বছর কি পরিমাণ বর্ডার কিলিং হয়েছে। আমরা মনে করেছি তাহলে এই 1 বছরে 1.5 বছরে বর্ডার কিলিং কমবে, তাতে কি কমেছে? কমে নাই। আমরা আওয়ামী লীগের সময় ইলিশ মাছ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা ইলিশ খেতে পারি না, আমাদের সন্তানরা এখন পাঙ্গাসকে জাতীয় মাছ বলে। তাইলে এখন কি ইলিশ দেওয়া কমেছে? জায়গা মতো কিন্তু মিয়া বিবি কিন্তু ঠিকই খাতির আছে। তাহলে এই বাইরের মানুষদের দেখানোর দরকারটা কি? এই সরকার কি খাতির করছে না? তাহলে সরকার কি চায়, সরকারকে আগে জনগণের কাছে ক্লিয়ার করতে হবে সরকার কি চায়। এবং এই দেন দরবারের সঙ্গে ইন্টারন্যাশনাল কিন্তু আমরা একা পেরে উঠবো না। আমরা কি এই যে 7 দিনের জন্য আপনার ফারাক্কা টেস্ট করার জন্য শেখ মুজিব সাহেবকে বলেছিলেন, আমরা কি 7 দিন, আমাদের কত সরকার আসছে গেছে, এখনো সরকার আছে, যে সরকারের কোনো রাজনৈতিক দল নাই, বাহ্যিক আভ্যন্তরীণ থাকতে পারে, বাহ্যিক নাই, সেই সরকারে কি পেরেছে আমাদের ন্যায্য হিস্সাটা আনতে? পানি আমরা একজন আরেকজনকে দোষারোপ করি, আমাদের কিন্তু তারা অনটেস্ট হিসেবে নিয়েছিল। তারা কিন্তু আমরা আন্তর্জাতিক ভাবে আমরা বিচার দিয়ে কি পেরেছি? আমরা জাতিসংঘে বছরে বছরে বিচার দিই, আমরা কি পেরেছি আমাদের তিস্তার পানি আনতে? আমরা কি পেরেছি আমাদের অন্য 54টা অভিন্ন নদী, আমাদের এখন কয়টা নদী আছে? আমাদের নাই বললে চলে। আমাদের একটা মাত্র নদী, যে নদী কোনো আপনার হিমবাহ ছাড়া একটা নদী, যে আপনার ফেনীতে, সেই নদীর পানি কি আমরা, সেই নদীর কি আমরা ঠিক মতো দখল পাচ্ছি? আমাদের ওইটা পর্যন্ত তারা নিয়ে গেছে। তো সেই জায়গায় আমরা আসল জায়গায় কথা বলতে পারি না, আমরা নকল নিয়ে টানাটানি করি কেন? ধন্যবাদ। আমি আসবো একটু মার্দিয়া মমতাজের কাছে, একটু যেতে চাই। মার্দিয়া মমতাজ, সেই নিরাপত্তার কথা ইস্যুটা তুলেছে ভারতীয় বা দিল্লি বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে। আপনারাও বলেছেন আসলে বাংলাদেশে এখন নিরাপত্তা তেমন নেই। প্রতিবেশী দেশের এই বক্তব্য কিভাবে দেখছেন? আর নীলুফার চৌধুরী মনি যেভাবে বলছেন যে 54 বছরে 54 নদী, এইসব নদীগুলোর অববাহিকায় বাঁধ বা শুকিয়ে যাওয়ার বিষয়ে অনেকগুলো কথা বলছেন। তো 54 বছর আসলে তারা যারা দায়িত্বে ছিলেন, ক্ষমতায় ছিলেন, তাদেরও ভূমিকা কি দেখেছেন আপনি? জি, এটা আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক পৃথিবীর আর কোথাও এ ধরনের অসম দ্বিপাক্ষিক সম্পর্ক আসে বলে আমার জানা নাই। প্রত্যেক বছর 16ই ডিসেম্বর যদি আমাদেরকে একটা কথা মনে করায়, সেটা মনে করায় যে আমরা সিকিম না, আমরা ভুটান না, আমরা হায়দ্রাবাদ না, এবং আমরা আসাম, মিজোরাম, ত্রিপুরা না, আমরা আলাদা। এবং যেটা খুবই সম্ভব ছিল, ম্যাপটা দেখলে অবাকই লাগে, তাই না? যে এই দেশটা আবার আরেকটা দেশ কেন? এটা তো কোলের মধ্যে ঢুকে বসে আছে। এই একই প্রশ্ন ওদের ভেতরে আছে এবং ভারতীয় সরকারের ভেতরে এই চিন্তাটা আছে। আপনি দেখেন গত বছর জুলাইয়ে যখন প্রচণ্ড উত্তাল অবস্থা, ঢাকায় একদিনে 24 জন মারা গেছে, সেই দিন ভারতীয় হাই কমিশনার আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছে, আসাদুজ্জামান খান কামালের সাথে। এই দুটো রেকর্ড বের হয়েছে, যেগুলোর প্রেক্ষিতে তাকে হাইকমিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলো এবং তার এই কৈফিয়ত দাবি করা হলো। এটার অপোজিটে ভারত কি করছে? তাদের কোনো যৌক্তিক দাবি আছে আমাদের হাইকমিশনারকে তলব করার জন্য? তারা ডেকে বলেছে আমরা চিন্তিত, আমরা উদ্বিগ্ন, আপনারা না আবার বিভিন্ন ধরনের, আমরা জানি যে গত কয়েকদিন বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে, বিশেষ করে শরীফ ওসমান হাদির ঘটনাটার পর থেকে এই কথাগুলো হচ্ছে। আমরা এটা আবরারের খুনের পরেও দেখেছি, কারণ আমাদের সার্বভৌমত্ব সরাসরি প্রশ্নের মুখে ছিল।
তাহলে এইরকম একটা জায়গায় বসে তারা যখন আমাদেরকে দিনের পর দিন এরকম ইঙ্গিত দিতে থাকবে এবং অপমান করতে থাকবে, সেক্ষেত্রে আমাদের কাছে তো আর কোনো দরজা খোলা নাই। আমাদেরকে প্রতিবাদটা অন্তত জানাতে হবে। আপনি আপনি একটা কথা জানেন হয়তো যে একটা সাপ সবসময় কামড় না দেখ, কিন্তু ফোঁসটাও না করলে এরপর তো মানুষ তার উপর দিয়ে পা দিয়ে চলে যায়। আমরা কি ফোঁস করার অধিকার রাখি না? আমরা একটা হাই কমিশন ঘেরাও করারও কি অধিকার রাখি না? দেখেন তাদের এমন একটা নৈতিক পরাজয় হলো এখানে, তারা বন্ধ করে দিতে বাধ্য হলো, একটা তাই প্রশ্ন না? ছোট করে আমার কাছে জি হাতে জি কম sure. সময়, আগামীতে যারা ক্ষমতা আসবে তারা তেমন মেরুদণ্ড শির দ্বারা সোজা করে এভাবে প্রতিবাদ করতে পারবে বলে মনে হয়? আমরা আশা করি, জি। কিন্তু আমরা অতীত থেকে আমরা বলবো যে শিক্ষা নিতে হবে। এবং এখানে অনেক বড় একটা প্রশ্ন আছে, আপনি খুব সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি ২৬ থেকে আমরা যদি যে একটা সরকারকে দেখতে চাই, তাকে সবার আগে এই প্রশ্নটাকে সমাধান করতে হবে যে আমাদের সার্বভৌমত্বের উৎসটা আসলে কোথায়। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনাকে করে রাখি, সেটা সময় পাবো কিনা জানি না। সেটা হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। ইতিমধ্যে লন্ডনে তাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া আছে। রাজনীতি বিশ্লেষকদের মতে বলা হচ্ছে জামায়াতে ৫ আগস্টের পরে বেশ উত্থান হয়েছে জামায়াতের। তারেক রহমানের ফেরার পর কেউ কেউ বলছেন সেই জামায়াতের উত্থান যেভাবে দেখা গেছে তারেক রহমানের প্রভাবে জামায়াতের সেই উত্থান কিছুটা হ্রাস পাবে, কি বলবেন? দেখেন তারেক রহমান দেশে নাই, কিন্তু দূর থেকেই তিনি দলের উপরে প্রচণ্ড রকমের সুশৃঙ্খল দখল রাখার চেষ্টা করেছেন। এবং আমার মনে হয় তারেক রহমানের দেশে আসাটা উই মাস্ট ওয়েলকাম। এটা গণতন্ত্রের জন্য অনেক বড় একটা বিজয়, তাই না? যে তিনি নিজের দেশে আসবেন, তিনি মায়ের কাছেও আসবেন। অনেক ধরনের বাধা, অনেক ধরনের বিপত্তি আছে। আমার মনে হয় না কোনো দল তার এই আশাটাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এবং আমরা আমরা মনে করি যে আমরা সবাই ওয়েলকাম জানাবো।